তো আসলে আমাদের পড়াশোনাটা কেমন করা উচিত বলে আমি মনে করি আসলে একটা কথা তো আসলে জীবনের শুরু থেকেই আমরা যখন ম্যাচিউরড হয়েছি অথবা যখনই আমরা হায়ার স্টাডির জন্য বা নিজেকে একটা ক্যারিয়ার ডেভেলপ করার জন্য স্বপ্ন দেখিয়েছি, তখন থেকে আমাদের স্যাররা আমাদেরকে বলে এসেছেন যে তোমাদেরকে একটু সুন্দর প্ল্যান করতে হবে, তোমাদেরকে পরিকল্পনা নিতে হবে, জীবনে কি হতে চাও, তোমার সেই মানে আপার লেভেলটাকে ফিক্স করে ফেলতে হবে। তো এগুলো আমরা শুনেছি। তো এই জায়গায় আপনাদেরকে আমি একটু হয়তো হতাশ করব, সেটা হচ্ছে আসলে আমি আমার জীবনে কখনোই উচ্চাকাঙ্ক্ষী ছিলাম না এবং এখনো নেই। মানে আমি এটা হব বা আমি ওই পর্যায়ে যাব কেমন যেন আমার কখনোই এটা মাথায় আসেনি। তবে আমি যেটা করেছি, মানে যখন যে স্টেজে ছিলাম ওই স্টেজে যেটা হবে সেটা আমি মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করে করার চেষ্টা করেছি। তো যাই হোক, তো এজন্য আমার পরিচয় হচ্ছে, আমি হচ্ছে হাফিজ মোহাম্মদ রবিউল হাসান। আমার দেশের বাড়ি দক্ষিণবঙ্গের জেলা বাগেরহাট, যদিও আমাদের এখন থাকা হচ্ছে ঢাকায়। আমি সেই গ্রামের খুবই একটা অজপাড়া গ্রামে, প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়ে ওঠা। আমার গ্রামের অবস্থা বোঝাতে সহজ হবে এটা বললে পরে, আমাদের গ্রামে বিদ্যুৎ গিয়েছে মাত্র 1.5-2 বছর আগে, বুঝতেই পারছেন কোন ধরনের এলাকা আমাদের। তো সেখানেই আমার ছোটবেলার পড়াশোনা। এরপরে হচ্ছে আমি ক্লাস 5 শেষ করার পরে আমি হিপসে ভর্তি হই। গ্রামে আমি হিপস পড়ি, পরবর্তীতে হিপস কমপ্লিট করি এবং আলহামদুলিল্লাহ এরপরে আমি খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় ভর্তি হই। তো এখানে আমার অবশ্যই ক্লাস গ্যাপ ছিল, যেহেতু আমি এর আগে স্কুলে পড়েছি 5 পর্যন্ত। তারপরে আমি শেষ করে, যেহেতু হিফজের সময় চলে গিয়েছে 3-4 বছরের মতো, এটা গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমি আলিয়া মাদ্রাসার কয়েকটা ক্লাস বাদ দিয়ে আমি হচ্ছে ক্লাস 8 কিছুদিন পড়েছিলাম। 9-10 এগুলো পরে খুলনা আলিয়া থেকে আমি দাখিল এক্সাম দিই। এরপরে হচ্ছে আমি সেখান থেকে চলে আসি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ি। সেখানে আমি আলিম দিয়েছি। আলিম দেওয়ার পরে আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সেখানেও আমি কিছুদিন পড়াশোনা করেছি, যদিও সেখানে আমার কন্টিনিউ করা হয়নি। কোন একটা কারণে আমাদের বন্ধুদের একটা গ্রুপ ছিল, আমাদের ভালো লাগেনি, পরে হচ্ছে আমরা চলে যাই ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, আইআইইউসি যেটার নাম আপনারা জানেন, ওখানে। তো এখান থেকে একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমি যখন আলিম পাস করি তখন আমি আব্বাকে জিজ্ঞেস করলাম যে আব্বা আসলে কি চান, আমি কোন ইউনিভার্সিটিতে এক্সাম দিব, কারণ সবাই তো আলিম পাস করার পরেই দেখা যাচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি এক্সাম দেওয়ার জন্য মানে একটা কম্পিটিশন শুরু হয়ে যায়। তো তখন আব্বা আসলে বলতে পারছিলেন না যে আমি কোন দিকে যাব। আব্বা বলছিলেন যে সবাই ইউনিভার্সিটি পরীক্ষা দেয়, চাইলে পরে তুমি ওগুলো দিতে পারো। তো তখন আমি আমার একজন ওস্তাদের সাথে পরামর্শ করলাম, তামিল কালী মাদ্রাসার খুবই প্রথিতযশা উস্তাজ, আপনারা হয়তো নাম জানবেন, গাজী হুজুর বলে আমরা চিনি। তো উস্তাজ আমাকে একটা বিষয় বললেন যে আসলে তুমি জীবনে কি হতে চাও, তুমি এতদিন যেহেতু পড়াশোনা করেছো এই আরবি লাইনে, যেভাবে করে বলে আর কি, তো তাহলে তুমি তো এই ফিল্ডেই থাকা উচিত। তো তখন আমার মাথায় আসলে এই পরিবর্তনটা আসলো, আমি চিন্তা করলাম যে আসলেই তো, তাহলে আমি হিপস শেষ করলাম, এরপরে হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছিলাম, অনেকগুলো হিপস করে আবার কলেজেও চলে যায়, দাখিলের পরে কলেজ চলে যায়, আমি তা গেলাম না। তখন আমি আব্বা আমাকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনারা কি বানাতে চান আমাকে। তখন মা খুব সরল উত্তর দিল যে আমরা তো চাই যে তুমি ভালো মাওলানা হও একজন। তো এটা আর কি, যেটা একজন আমাদের সাধারণ গ্রামের মায়েরা দিয়ে থাকেন, এভাবে করে একজন মাওলানা হয় এটা আমি চাই। তো এটা যখন মা বললেন, তখন বললাম তাহলে তো আমার আর গতানুগতিক সকল পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে লাভ নাই, আমার ফিল্ড যেখানে আছে সেখানে আমি এক্সাম দিব। এরপরে হচ্ছে আমি ওই যে বললাম যে মিল্লাতে পড়া সত্ত্বেও আলহামদুলিল্লাহ যাদেরকে কম বেশি আমি হেল্প করেছি বা আমার নোট পড়ে যারা গোল্ডেন প্লাস পেয়েছে বলা যায় আর কি, বলে আইয়াদুবিল্লাহ, আমি অহংকারের জন্য বলছি না, বোঝানোর জন্য যে আমি আমার ফিল্ডে ইস্তেকামাত ছিলাম। আমার নোট পড়ে যারা দেখা গেছে পরীক্ষা ভালো করেছে, সাজেশন নিয়েছে, বা ইউনিভার্সিটি কোচিং এর আগেও যাদেরকে আমরা অন্যান্য বিষয়গুলো পড়িয়েছি, মানে পরস্পর গ্রুপ স্টাডি বলা যায়, গ্রুপ স্টাডিতে লিড দিয়েছি, সে সকল ভাইয়েরাও ভালো ইউনিভার্সিটি চান্স পেয়েছেন, কিন্তু আমি ওদিকে নজরে দিইনি। আর আমি চলে গিয়েছি আমার সাবজেক্ট যেখানে আছে, অর্থাৎ আমার প্যাশন ছিল যে আমি কোরআন সুন্নাহ নিয়ে পড়বো, বাংলাদেশে যেটা আমরা তাফসীর হিসেবে জানি, বা উলুমুল কোরআন, উলুমুল হাদিস, এগুলো আর কি। তো আমি চলে গেলাম ওই কুষ্টিয়াতে। কুষ্টিয়া থেকে পরবর্তীতে সেখানে ভালো লাগলো না অনেক কিছু, এরপরে চলে আসলাম আইআইসি তে। তো এখান থেকে যে মেসেজটা আমি দিতে চাচ্ছি প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে যে আমি আমার সাবজেক্টের জায়গায় বরাবর অনড় ছিলাম, যে আমি এই সাবজেক্টেই পড়বো, এই সাবজেক্ট যেখানে ভালো আছে আমি সেখানে যাব। এটা ছিল আমার একটা মৌলিক প্রত্যয়ের জায়গা। তো আলহামদুলিল্লাহ আমি আইআইসি থেকে সেখানে কোরআনিক সায়েন্সেস আর ইসলামিক স্টাডি সাবজেক্টের উপরে অনার্স শেষ করলাম, এবং সেখান থেকে আমার ফার্স্ট মাস্টার্স। তো আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল, আমার অনার্সে ছিল 3.998, মাস্টার্সে 4/4, আলহামদুলিল্লাহ। তো এরপরে হচ্ছে আমি মাস্টার্স যখন শুরু করি, অনার্স যখন শেষ করি, অনার্স শেষ করার পরে আমাদের মধ্যে নতুন অ্যাম্বিশন যে আমরা হায়ার স্টাডির জন্য বাইরে যাব। তো অনেকে অনেক দেশে অ্যাপ্লাই করছে, আমরা যেমন মদিনাতে অ্যাপ্লাই করেছিলাম, এরপরে হচ্ছে টার্কিতে অ্যাপ্লাই করেছিলাম। তো যখন টার্কিতে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে বিশাল একটা সময় চলে যায়, মানে এগুলো প্রসিডিংস হতে।
তখন আমাদের টিচার দু একজন পরামর্শ দিলেন যে একটা কাজ করো, তুমি বসে থেকো না, এই সময়টা তুমি তোমার মাস্টার শুরু করে দাও। তো আমিও আলহামদুলিল্লাহ উস্তাদের পরামর্শে বা আমাদের যে প্রিভিয়াস ভাইরা গিয়েছিলেন তাদের সাথে কনসালটেন্ট করে বুঝতে পারলাম যে আসলে বসে থাকা ঠিক হবে না। আমি তখন যেটা করলাম, আমি আমার মাস্টার্স ওখানে শুরু করে দিয়েছি একটা। তো ঠিকই দেখা গেল যে আমার যখন দেশের মাস্টার্স কমপ্লিট হয় আইআইসি তে, মাস্টার্স কমপ্লিট হওয়ার 4 থেকে 5 দিন পরে আমার টার্কি ফ্লাইট ছিল। মানে এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আসলে আমার দেশের মাস্টার্সটা কমপ্লিট হয়ে গেছে এবং সেকেন্ড মাস্টার্সে আমি তুর্কি বুর্সালার যে গভর্নমেন্ট স্কলারশিপে আমি টার্কি চলে যাই। তো আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে টার্কি থেকে আমার আইএমএ আসা, এখানে পিএইচডি প্রোগ্রামে। তো এখন আমার পিএইচডি চলছে মোটামুটি অনেকটা, চেষ্টা করছি শেষের দিকে নিয়ে যাওয়ার জন্য। আপনার দোয়া করুন, আপনার সহজ করে দেন। এই হচ্ছে মোটামুটি আমার একাডেমিক জার্নি। আর যদি আমি আমার রেজাল্টের বিষয়টা উল্লেখ করতে চাই, এটা হচ্ছে জাস্ট আপনাদের দোয়ার জন্য বা আপনাদের উৎসাহের জন্য বলতে পারেন। আলহামদুলিল্লাহ আমার দাখিল থেকে শুরু করে কামিল পর্যন্ত আমার সবগুলোই বোর্ড স্টার্ন করা, এবং আমি গভর্নমেন্ট স্কলারশিপ প্রাপ্ত হয়েছিলাম। পাশাপাশি ইউনিভার্সিটিতে আমি অনার্স মাস্টার দুটোই আমি হচ্ছে যেহেতু রেজাল্ট মোটামুটি ভালো ছিল, 3.998 এবং 4 আউট অফ 4, এই জন্য আমি প্রেসিডেন্ট গোল্ড মেডেলিস্ট ছিলাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই বিষয়গুলো আমার মধ্যে আরো প্রেরণা জুগিয়েছে, আমাকে আরো সম্ভাবনার জায়গা নিয়ে যেতে সাহায্য করেছে। এখানে একটি বিষয় বলে না রাখলেই নয়, সেটা হচ্ছে আমি যখন অনার্সে পড়ি তখনও আমার সার্টিফিকেট বেশ ভারী হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এক্সেলেন্স সার্টিফিকেট হচ্ছে আমার, কিন্তু সেই অনুপাতে কিন্তু আমার প্র্যাকটিক্যাল স্কিল একদম ছিল না বললেই চলে। ছিল না বলতে আমি যদি, যেহেতু সবাই এখানে আমি আশা করছি ইসলামিক স্টাডিজের, সেটা হচ্ছে এই অর্থে যে আপনারা দেখবেন যে আমরা আলিয়া ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করি তাদেরকে কিন্তু দিন শেষে একটা কথা শুনতে হয় যে রেজাল্ট গোল্ডেন প্লাস হয়েছে, কিন্তু সে কি এক পৃষ্ঠে এবারত করতে পারবে, এরকম একটা কথাবার্তা কিন্তু কেউ না কেউ আমাদেরকে বলে। কারা বলে এটা আমি বলবো না, আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে এক্সপিরিয়েন্সড। তো এজন্য আমি যখন দেখলাম যে আমার রেজাল্ট খুব ভালো হচ্ছে, কিন্তু সেই অনুসারে আসলে প্র্যাকটিক্যাল জায়গা থেকে আমি অনেকটা পিছিয়ে আছি, তখন আমি যেটা করেছি যে আমার দু একজন বন্ধু ছিল, তাদের কাছ থেকে আমি সরাসরি আরবিতে, যাতে আমার কোনো ধরনের গ্যাপ না থাকে, যে গ্যাপ বলতে আর কি, আমি তো আর আরবির জাহাজ বা টাইটানিক হতে পারবো না, কিন্তু যতটুকু আমার জন্য দরকার কোরআন হাদিস ভালোভাবে বোঝার জন্য, ততটুকু যেন বুঝতে আমার গ্যাপ না থাকে, আমার জন্য এক পৃষ্ঠে এবারত পড়ার জন্য কারো কাছে যেতে না হয়, বা কেউ আমাকে ধমক দিলে পরে যেন আমার হরকত চেঞ্জ না হয়ে যায় আর কি। তো এরকম পরিস্থিতি যাতে না থাকে, নিজের মধ্যে কনফিডেন্স আসে, এর জন্য আমি দুই একটা কোর্স করেছি। তো সেগুলো আপনারা জানতে চাইলেন পরবর্তীতে কোশ্চেনারিতে বলবেন ইনশাল্লাহ বিস্তারিত। এগুলো করার মাধ্যমে পরবর্তী যেটা হয়েছে, একটা পর্যায়ে, আচ্ছা এখানে আরেকটা কথা বলি, আমার কিন্তু মাঝে এমন হয়েছিল যখন আমার রেজাল্ট অনেক ভালো, কিন্তু সেই অনুসারে আমার প্র্যাকটিক্যালি ইয়াটা স্কিলটা নাই। তখন আমি নিয়ত করেছিলাম যে আমি ইচ্ছা করে এবার রেজাল্ট খারাপ করবো, তাহলে রেজাল্ট আমি 9-এর নিচে নামিয়ে নিয়ে আসবো। কারণ হচ্ছে না হলে আমার সার্টিফিকেটের সাথে আমার কোয়ালিফিকেশন মিলছে না আর কি, আমি তো জানি আমার ভিতরের অবস্থা কি। তখন আমাকে একজন ওস্তাদ বললেন যে তুমি তো আসলে অনেক বাচ্চার মতো একটা কথা বললা, তুমি এটা কেন করবা, বরং তুমি সার্টিফিকেটের সাথে তোমার স্কিলের সামঞ্জস্য নিয়ে আসার চেষ্টা করো। তো এরপর থেকে আমি ওই চেষ্টাটা করলাম, চেষ্টা করে যে বললাম যেটা আমি দু একটা কোর্স করেছি, পাশাপাশি কোনো একটা প্রতিষ্ঠানে কিছুদিন আমি সময় দিয়েছি, কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, করে আমি আলহামদুলিল্লাহ দুইটা জায়গায় ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করেছি, যে আমার সার্টিফিকেট যাতে আমার জন্য এটা কি হয়, সাকিল না হয়, বা আমার সার্টিফিকেট আমার জন্য বোঝা না হয়ে যায় আর কি। তো এই হচ্ছে মোটামুটি একাডেমিক জার্নির কথা বললাম। তো আর যদি এবার বিদেশে পড়তে আসার কথা বলি, দুই সেকশনের ভাইয়ের এখানে হয়তো আছেন যারা ইতিমধ্যে অনার্স করছেন অথবা মাস্টার্স করছেন, আর হয়তো অনেক ভাই থাকতে পারেন বা ভবিষ্যৎ যারা ইন ফিউচারে শুনবেন আমাদের সেশনটি, যারা আলিম পাস করেছেন বা করবেন। সাধারণত আমাদের দেশে আলিম পাস করার পরে এবং অনার্স মাস্টার্স করার পরে বিদেশে আসার একটা কি বলা যায়, আগ্রহ বা খুব বেশি আমাদের মধ্যে ধারণা থাকে। তো যারা আলিম পাস করেছেন বা করবেন তাদের জন্য সাজেশন হচ্ছে, আপনি যখন আলিম পরীক্ষা দিবেন, আলিম পরীক্ষা দেওয়ার পরে যতই দ্রুত সম্ভব আপনি আপনার বোর্ডের সাথে যোগাযোগ করে সেখান থেকে আপনার সার্টিফিকেট গুলো উঠিয়ে নিবেন। উঠিয়ে নিয়ে, এখন মনে হয় অনেক জায়গায় পুলিশ ভেরিফিকেশন লাগে, অনেক জায়গায় আবার লাগে না, যে কাজগুলো করতে হয় অ্যাকর্ডিংলি আপনি সেগুলো করে নিবেন। করে অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায়, যেমন সৌদি আরবে অ্যাপ্লাই করা যায় আমাদের ইসলামিক স্টাডিজ ফিল্ডের সাবজেক্ট গুলোতে। সেখানে কিন্তু কয়েকটা সাবজেক্ট আছে, সেখানে আকীদা আছে, আদাব আছে, উলুমুল কোরআন আছে, হাদিস আছে। এরপরে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের উপরেও করা যায়, মাহাত করা যায়। তো এটা সৌদি আরবের ব্যাপারটা গেল। আর সৌদি আরবের সব থেকে দুঃখজনক যে বিষয়টা, সেটা হচ্ছে সেখানে সেলফ ফান্ডিং এ পড়ার কোনো সুযোগ নাই। সেখানে পড়লে স্কলারশিপে পড়তে হবে, আর স্কলারশিপ না হলে পরে এমনিতে পড়ার আমাদের ফিল্ডে সুযোগ নাই, আমি যতদূর জানি। এরপরে হচ্ছে দুবাইয়ের বিভিন্ন ইউনিভার্সিটি আছে, সেখানেও আরবিক নিয়ে পড়া যায়। আল আজহার তো আছে, আপনারা সবাই জানেন। এরপরে হচ্ছে তার্কিতেও বিভিন্ন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ার সুযোগ আছে। তবে সেখানে যে একটা ব্যারিয়ার অনেকের ক্ষেত্রে কাজ করে,
যে সেখানে গেলে পরে তার্কির ভাষা শিখতে হয়। তো কিছু কিছু ইউনিভার্সিটি আছে এখন আলহামদুলিল্লাহ যারা অ্যারাবিক এবং ইংলিশ এলাও করছে, আবার কিছু ইউনিভার্সিটি আছে যারা এখনো এলাও করছে না বা আগেও করেনি। তো ওইগুলো আপনাকে বেছে বেছে অ্যাপ্লাই, যখন অ্যাপ্লিকেশন করবেন তখন এগুলো ঠিকঠাক করে নিতে হবে আর কি। তো এই হচ্ছে আলিমের পরেই যখন আপনি করবেন। আবার কেউ যদি অনার্স করে মাস্টার্স এর জন্য বা মাস্টার্স শেষ করে পিএইচডি এর জন্য অ্যাপ্লাই করে, তাদের জন্য সিস্টেম মোটামুটি সেম। তার মানে আপনার প্রিভিয়াস যে ডকুমেন্টস গুলো আছে এগুলো রেডি রাখতে হবে। এর সাথে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটি মানে ইভালুয়েশনের ক্ষেত্রে কাজ করে বলে আমি মনে করি, সেটি হচ্ছে আপনাকে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে। আপনি শুধুমাত্র ভালো স্টুডেন্ট, এটি অনেক ইউনিভার্সিটি এখন দেখে না, দেখে ভালো স্টুডেন্টের পাশাপাশি আপনি কতটুকু ভালো স্কিলফুল, অথবা কি বলা যায় যে আপনি কতটুকু মানে সোশ্যাল স্টুডেন্ট, এটা অনেকে দেখতে চায়। এই জন্য একাডেমিক রেজাল্টের পাশাপাশি কিছু সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে নিজেকে যুক্ত রাখতে হবে। সেটা হতে পারে ডিবেট, হতে পারে সেটা কোনো মানে ল্যাঙ্গুয়েজ যে ক্লাবগুলো থাকে এর সাথে যুক্ত থাকা, অথবা হতে পারে যে কোনো ধরনের দাবা কার্যক্রমের সাথে যুক্ত থাকা, অথবা মানে স্টুডেন্ট ওরিয়েন্টেড যে কাজগুলো যারা করেন এদের কোনো না কোনো প্ল্যাটফর্মের সাথে আপনাকে যুক্ত রাখতে হবে। তাহলে এগুলো আপনার সাপোর্টিং হিসেবে অনেক ভালো কাজ দিবে। এবং এটার এক্সপিরিয়েন্স আমি নিজে আজকে মানে এটা খুবই একটা সিক্রেট বিষয়, কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে যে এই এক্সপিরিয়েন্স আমার নিজের হয়েছে। আমি যখন টার্কিতে মাস্টার্স এর জন্য ভাইবা দেই, আলহামদুলিল্লাহ প্রাথমিক সিলেকশনে যখন টিকে যাই, এরপরে হচ্ছে তারা পরবর্তী বাছাই করে, এরপরে তারা ফাইনালি যখন ভাইবা ডাকে, আপনারা শুনলে অবাক হবেন। আমি ওই আমার অ্যাপ্লিকেশনের মধ্যে তারা একটা ইয়া চায়, তারা একটা কন্টেন্ট চায়, রিসার্চ কন্টেন্ট, যে আপনি যে মাস্টার্স করবেন আপনি কোন বিষয়ে রিসার্চ করতে আগ্রহী। তারা একটা মানে কি বলা যায় প্রপোজড কন্টেন্ট, ফাইনাল কিছুই না। মানে তারা দেখতে চায় যে আপনি আসলে রিসার্চ এর বিষয়ে কিছু বুঝেন কিনা বা এই ফিল্ডে আপনার আগ্রহ আছে কিনা। তো সেখানে একটা প্রপোজাল দিতে হয়। তো আমি একটা প্রপোজাল দিলাম। তো আমি একটা প্রপোজাল সেখানে যেটা সাবমিট করেছি। তো ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি যেটাই আমরা বলি, আমার আগে ভাইবার যা সিরিয়াল করেছি উনিও আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, আমার বন্ধু। এবং উনি কি বলা যায় ওনার রেজাল্ট খুব ভালো, 3.9 আপ ওনার রেজাল্ট ছিল। তো আমার আগেই উনি। তো উনি যখন ভাইবাটা দিয়ে বের হলেন, ওনার পরেই ডাক পড়লো আমার। আমার ডাক পড়ার পরে আমি গেলাম। যাওয়ার পরে বিভিন্ন কোশ্চেন আমাকে জিজ্ঞেস করলো, আমি সেগুলো উত্তর দিলাম। উত্তর দেওয়ার পর এক পর্যায়ে বললো যে আপনার রিসার্চ ইন্টারেস্টের বিষয় কি। তা আমার তো মনে আছে যে আমি অ্যাপ্লিকেশনে কি উল্লেখ করেছি, আমি ওই বিষয়টা বলেছি যে আমি আসলে এই বিষয়ে রিসার্চ করতে আগ্রহী। তখন তারা আমাকে বলল যে মানে ওয়াই ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড চুজ দ্য সেম টপিক। এটা শোনার সাথে সাথে আমি আকাশ থেকে পড়লাম যে মানে আমার আগের বন্ধু সে আমার এই টপিক কোথায় পেলো, বা সেম প্রপোজাল কিভাবে এখানে সাবমিট করলো, এটা আসলে কোনোভাবে মাথায় ধরে না আর কি। এটা তখন তুমি কি উত্তর দিলাম আমি তাও বুঝতে পারছি না। তো তখন যদি আমি একটা কৌশলে উত্তর দিয়েছিলাম যে আসলে আমাদের দুইজনের ইন্টারেস্ট ফিল একটাই, এজন্য হয়তো আমরা এটা নিয়ে ইতিমধ্যে কিছু কাজও করেছি। তো এরকম কথাটা আমি বলেছি, যদিও কথাটা পুরোপুরি আমার সত্য ছিল না। তো এই জন্য আমাদের দুইটা টপিকটা সেম, এটা বলেছি। আসলে ব্যাপারটা এমন না। ব্যাপারটা কি ছিল সেটা আপনাদেরকে বলে দিই। ব্যাপারটা ছিল যে এই, আমি যখন আমার অ্যাপ্লিকেশনটা ফুলফিল করি অ্যাপ্লিকেশনটা আমার পারফেক্ট হয়েছে কিনা এটা দেখার জন্য একজন ভাইকে আমি দিয়েছিলাম, যিনি ইতিমধ্যে তখন তাকে ছিলেন, যে ভাই আমার এটা একটু আপনি দেখে দেন অ্যাপ্লিকেশনটা আমার আসলে ঠিকঠাক হয়েছে কিনা, সবকিছু অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা। তো ওনার কাছে হয়তো এরকম আরো কেউ দেখতে চেয়েছিলেন বা দেখাতে চেয়েছিলেন, বা কারো অ্যাপ্লিকেশন হয়তো উনি করে দিয়েছিলেন, আমি জানি না, আল্লাহু আলাম বিসওয়াব। উনি করেছেন কি, আমার এই যে রিসার্চ প্রপোজালটা ছিল এইটা হুবহু এখান থেকে কপি করে নিয়ে উনি অন্য একজনকে হেল্প করেছিলেন আর কি। কারণ হাদিসের মধ্যে তো আছে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, একজন মুমিনের উপকার করা তো অনেক সওয়াবের কাজ। তো উনি হয়তো এই নিয়তে এই কাজটা করেছিলেন, যার কারণে এই দুইজনের আমাদের রিসার্চ টপিক সেম হয়ে গিয়েছিল। এবং আনফরচুনেটলি যে ভাইকে মূলত আমার এখান থেকে কপি করে নিয়ে দেওয়া হয়েছিল, ওনার ভাইবা হয়েছে আমার আগে। তার মানে কিন্তু উনি ওনার জায়গা থেকে ট্রু, বা উনি ইতিমধ্যে হয়তো উনি সিলেক্টেড, আর আমি হচ্ছে এখানে মানে কপিড। এই তো ব্যাপার। যে যাই হোক, তাকদিরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আলহামদুলিল্লাহ আমার সর্বশেষ অ্যাকসেপ্ট হয়েছে এবং আমি আল্লাহ আমাকে তাকিয়ে নিয়েছেন। আর এটা আপনাদেরকে জানিয়ে রেখে, ওই ভাইয়ের হয়নি সব মিলিয়ে। তো ওনার হয়নি এগুলো আমি খুশি না, কিন্তু মানে ওনার হয়নি এটা আপনাদেরকে জানালাম। এনিওয়ে, উনি অবশ্যই যোগ্য ছিল। তো এখান থেকে যে আপনাদেরকে শিক্ষানের বিষয়টা থাকতে পারে আমার জীবন থেকে, সেটা হচ্ছে যে এরকম বিষয়গুলো যাতে এড়ানো যায়, এজন্য সর্বোচ্চ সিক্রেসি মেনটেন করবেন বা প্রাইভেসি মেনটেন করবেন। যে নিজের এরকম কিছু বিষয় থাকে যেগুলো আসলে খুবই সেন্সিটিভ, বা যেগুলোর ক্ষেত্রে আসলে মাঝে মাঝে দেখা যাবে আপনি নিজেই প্লাজারিজমের অভিযোগে অভিযুক্ত হয়ে যাবেন। এজন্য এই জায়গাগুলো খুবই সিক্রেট রাখতে হবে। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, শুধু আমি না, আরো দু একজন ভাইয়ের ক্ষেত্রে আমার এরকম জানাশোনা আছে যারা এরকম বিষয়ের শিকার হয়েছেন। এজন্য এই বিষয়গুলো আপনারা খুব সিনসিয়ার থাকবেন আশা করছি ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমি অ্যাপ্লিকেশনের ব্যাপারে বললাম। পাশাপাশি যে
আচ্ছা, এটা হচ্ছে বললাম এক্সট্রা কারিকুলামের ব্যাপারে যে দুটো বিষয় লাগবে বলেছিলাম। একটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যুক্ত থাকতে হবে, আর হচ্ছে আপনি যখন অনার্স থার্ড ইয়ারে থাকবেন তখন থেকেই মিনিমাম একটা আর্টিকেল পাবলিশের জন্য আপনি মোটামুটি দৌড়ঝাঁপ শুরু করে দিবেন। এটা আপনাকে খুব কাজে দিবে, কারণ সারা পৃথিবীতে সবাই যখনই আপনি হায়ার স্টাডিজের কথা বলবেন, মাস্টার্স হোক, মাস্টার্স কে তো অনেক জায়গায় তারা এমফিলের মানে ইকুইভ্যালেন্ট হিসেবে কাউন্ট করেন। তো এই জন্য যখনই আপনি মাস্টার্স মাস্টার্স অ্যাপ্লিকেশন করার জন্য আপনি ইয়া করবেন অথবা পিএইচডির জন্য করবেন, আপনি যে রিসার্চে আগ্রহী, ইতিমধ্যে আপনি কিছু কাজ করেছেন, এটা আপনাকে অবশ্যই দেখাতে হবে। তাহলে অটোমেটিক আপনি বাকি 100 জন থেকে আলাদা হয়ে যাবেন, বাকি 99 জন থেকে আপনি আলাদা হয়ে যাবেন, সিলেক্টেড হয়ে যাবেন। কেমন? তো এই জন্য যখন অনার্স থার্ড ইয়ারে থাকবেন, অথবা কেউ যদি চিন্তা করেন অনার্সে কাজটা করা হয়, আমি মাস্টার্সে আছি এখন পিএইচডি করবো, অবশ্যই আপনি 1 থেকে 2টা, অনার্সে হলে পরে একটা মানে মাস্টার্সের জন্য, আর যদি আপনি মাস্টার্স অধ্যয়নরত থাকেন পিএইচডি অ্যাপ্লিকেশন করবেন, মিনিমাম 2টা পাবলিকেশন করার চেষ্টা করবেন, আর্টিকেল, এবং সরাসরি একাডেমিক আর্টিকেল ইংলিশ এবং অ্যারাবিকে, বাংলাতে না। বাংলাতে করতে পারেন আপনার নিজের এক্সপিরিয়েন্সের জন্য বা নিজের ইসের জন্য, প্র্যাকটিসের জন্য, কিন্তু ইন্টারন্যাশনালি গ্রাউন্ড এরকম যে কোনো কি বলে যে আমাদের পাবলিকেশন গুলো থাকে বা জার্নাল গুলো থাকে, এগুলো তো করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে খুবই ভালো কাজে দিবে। তো আমি আলহামদুলিল্লাহ যখন অনার্সে ছিলাম, অনার্সে থাকাকালীন এখানে আরো একটা বিষয় আপনি অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে যখনই আপনি পড়াশোনা করছেন, ছাত্র বান্ধব এবং শিক্ষার জন্য সত্যি ডেডিকেটেড এরকম তো কিছু টিচার অবশ্যই সকল প্রতিষ্ঠানে আছে, নাহলে প্রতিষ্ঠান থাকতো না। এরকম দু একজন টিচারকে আপনি আপনার মেন্টর বানিয়ে নিবেন, যেই টিচার আপনি না চাইলে আপনার থেকে কাজ বের করে নিবে, এবং আমার ক্ষেত্রে এটা হয়েছে। আমি কিন্তু প্রিয় ভাইয়েরা খুবই মানে ফ্রেন্ডলি ভাবে আপনাদের সাথে আমার জীবনের গল্প শেয়ার করছি, পাশাপাশি এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি। যেমন আমি যখন অনার্স থার্ড ইয়ারে পড়ি, তখনও আমার কিন্তু জীবনের নিয়ত ছিল আমি লেখাপড়া করে মোটামুটি এলাকায় ফিরে যাবো, মসজিদের ইমাম দিব, খুতবা দিব, এরকম মোটামুটি চলবে। অবশ্যই এটা কোনোভাবেই মন্দ কাজ নয় এবং কোনোভাবেই ছোট কোনো কাজ নয়, আল্লাহ কবুল করলে ওটা পৃথিবীর সর্বোচ্চ কাজ হতে পারে। কিন্তু আমার একজন টিচার ছিলেন, আমি আসলে মানে মন না চাইলেও স্যারের কাছে বসে থাকতে ভালো লাগতো। স্যার বিভিন্ন কিছু আমাদেরকে না চাইলেও জোর করে আমাদেরকে শেখাতেন, এবং আলহামদুলিল্লাহ আমার সেই যে টিচার, উনি আমার মাথার তাজ। ওনাকে হয়তো অনেকে চিনতে পারেন বা নাও চিনতে পারেন, যাই হোক আমি ওনার পরিচয়টা এভাবে দিই নাম উল্লেখ ছাড়া। আমার উস্তাদ উনি হচ্ছেন আজহার থেকে উনি গ্রাজুয়েটেড অনার্স, এবং আইআইএম থেকে উনি মাস্টার্স কমপ্লিট করেছেন, আর ওনার পিএইচডি হচ্ছে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে, সৌদি আরব। ওনার নাম হচ্ছেন মোহতারাম ফজিলাতুল ডক্টর মাসুম সরকার আল আজহারি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। তো উনি হচ্ছেন আমাকে স্বপ্ন দেখিয়েছেন সর্বপ্রথম, যে তুমি অনার্স করো, করার পরে তুমি বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই শুরু করো, বিদেশে যাওয়ার হায়ার স্টাডিজ করবে, এরপর এটা করবে ওটা করবে। তখন বললাম স্যার কেমনে যাবো, আমি তো এগুলো কিছু জানি না। তখন উনি কিন্তু আমাকে সর্বপ্রথম আর্টিকেল লেখানো শিখান। আরো একজন ভাই নাম আমি এখানে উল্লেখ করতে পারি, উনি হচ্ছেন ফজিলাতুল ডক্টর উস্তাদ রুহুল আমিন রব্বানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। উনি এখন মানাওয়াত ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট হেড হিসেবে আছেন। উনি সর্বপ্রথম মানে ওনার হাত ধরে সর্বপ্রথম আমার ফার্স্ট আর্টিকেল পাবলিশড হয়। তো এই দুটো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার স্বপ্ন আসলে এতদূর ছিল না। সর্বপ্রথম হচ্ছে আমার ওই স্যার, যিনি আমাকে বললেন যে একটা আর্টিকেল তুমি লেখো এরকম করে, কিভাবে লিখতে হয়, আর্টিকেলের শিরোনাম কি হয়, টাইটেল কিভাবে লিখতে হয়, কিভাবে সাজাতে হয়, স্যার আমাকে হাতে ধরে ধরে বলা যায় শিখিয়েছেন। এমনকি আমরা তো বাংলাদেশে যারা অ্যাসাইনমেন্ট করি, আমাদের অ্যাসাইনমেন্টও হয় না আসলে, সত্যিকার অর্থে। আপনার আপনার কথাগুলো অন্যভাবে নেবেন না, মানে আই এম নট কন্ডেমিং এনিওয়ান, অথবা আমি কাউকে মানে ছোটও করছি না, আসলে হয় না। স্যার আমাকে শিখেছে একটা অ্যাসাইনমেন্টে এতগুলো ধাপ থাকে, স্যারের কাছ থেকে এগুলো শিখেছি। স্যার ক্লাস টাইমের পরে আমাদেরকে সময় দিতেন, এরপরে হচ্ছে অন্যান্য সময় স্যার আমাদেরকে ডেকে ডেকে বিভিন্ন জিনিস স্যার শিখাতেন। তো স্যারের হাত ধরে এই আর্টিকেল লেখা শুরু। এরপরে হচ্ছে পরবর্তীতে বললাম যে আমার আরেকজন মেন্টর ডক্টর রুহুল আমিন রব্বানী উস্তাজ, ওনার হাত ধরে ফার্স্ট পাবলিকেশন আমার, সেটা ইউএসএ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ। তো এভাবে করে হচ্ছে মানে একটু রিসার্চ শেখার আগ্রহ বা রিসার্চ কিভাবে করতে হয় এই দিকে আসা। তো সব মিলিয়ে আসলে তাকদির, এবং এই যে আমার ওসিলা গুলো, এই ওয়াসাইল গুলো কাজে লাগিয়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এবং আমি যখন তার্কিতে থাকি, তার্কিতে থাকা অবস্থায় যখন আমি দেখলাম ইতিমধ্যে একটা মাস্টার্স আছে, তখন আমি কিন্তু আমার দেশের মাস্টার্স দিয়ে এবং আমার ছোটখাটো যা কিছু পাবলিকেশন ছিল এগুলোকে আমি অ্যাটাচ করে পিএইচডির জন্য এখানে অ্যাপ্লিকেশন করি, এবং আলহামদুলিল্লাহ সর্বশেষ এখানে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়। এবং আমি তখন আমার মনে আছে আমি ফোনে এখানে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, বা আমাদের এখন তো খুবই কাছের ভাই, তার সাথে প্রতিনিয়ত আমাদের কথা হয়, দেখা হয়, আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে নিয়মিত আমার প্রোগ্রাম হয় এখন। তখন তো আমি আসলে ভাইকে চিনতাম না, কিছুই না, জানতাম যে এখানে উনি পড়ছেন। ওনাকে ফোন দিয়ে পরামর্শ চাইলাম যে এরকম এরকম আমি সিদ্ধান্ত নিতে চাচ্ছি। উনি আমাকে দু একটা পরামর্শ দিলেন, এরপরে সব মিলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি এখানে চলে আসলাম।
এবার যদি আমি আপনাদেরকে স্পেসিফিক বলি যে আমাদের আইআইইউএম অথবা মালয়েশিয়াতে এখানে যদি কেউ পড়তে চায় তাকে আসলে কি করতে হবে। এখানে পড়াশোনার জন্য অ্যাপ্লিকেশন করাটা খুবই সহজ। অ্যাপ্লিকেশন দুভাবে করা যায়। বাংলাদেশের যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা মালয়েশিয়াতে এখানে অনেক এজেন্সি আছে যারা ইউনিভার্সিটি অথরাইজড, আবার ইউনিভার্সিটি প্রমোটেডও বলতে পারেন, তারাও অ্যাপ্লিকেশন করে, তাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাংলাদেশ থেকে যদি অ্যাপ্লিকেশন করেন সেখানে যারা এজেন্সি আছে তাদেরকে একটা নির্দিষ্ট ফি দিতে হবে। আবার এখানে আমাদের পরিচিত ভাইদের মধ্যে কিছু ভাই আছেন তারা ইউনিভার্সিটি অথরাইজড যে বললাম অথবা ইউনিভার্সিটি প্রমোটেড, তারা অ্যাপ্লিকেশন করেন, তাদের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে আমরা সাজেস্ট করব ইতিমধ্যে যারা মালয়েশিয়াতে আছেন এরকম কারো মাধ্যমে অ্যাপ্লিকেশন করার জন্য, কারণ এখানে কোনো একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে যেহেতু অবশ্যই এখানে ফাইন্যান্সিয়াল একটা ম্যাটার আছে, আমাদের এখানে যারা ভাইরা যারা ইউনিভার্সিটি অথরাইজড তারা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন পারপাস একটা প্রমোশন অ্যামাউন্ট পেয়ে থাকেন, যার কারণে অ্যাপ্লিকেশন করলে যে একটা ফি লাগে ওই ফিটা তারা স্টুডেন্ট থেকে আর নেন না, কারণ স্টুডেন্ট যখন চলে আসে তখন তারা ইউনিভার্সিটি থেকে একটা প্রমোশন মানে পান, অ্যামাউন্ট পান, যার কারণে স্টুডেন্টের এই জিনিসটা লাগে না। এই জন্য যদি আমরা স্টুডেন্ট পারপাসটার দিকে খেয়াল করি তাহলে এখানে যারা ইতিমধ্যে আছে এরকম ভাইদের দ্বারা অ্যাপ্লিকেশন করলে পারে অ্যাপ্লিকেশনটা অবশ্যই পারফেক্ট হবে, বরং দেশ থেকে ভালোও হবে। আর হচ্ছে কি বলা যায়, ওই যে বললাম অ্যাপ্লিকেশন ফিটা অনেক ক্ষেত্রে এটা মানে অ্যাপ্লিকেশন ফি না, সরি, মানে সার্ভিস চার্জ যেটা আর কি, এটা লাগে না। আবার হচ্ছে আপনি যখন মালয়েশিয়াতে আসবেন আপনি একদম এখানে ফিজিক্যাল একটা সার্ভিস পাবেন, মানে যে ভাই অ্যাপ্লিকেশন করে দিয়েছে উনি দেখবেন এখানে আছে, ওনার অন্যান্য পরিচিত ভাইরা আছে, মানে আপনাকে একদম ইউনিভার্সিটিতে এনে রুম নিয়ে দেওয়া পর্যন্ত তারা একটা সার্ভিস দিবে, যেটা বাংলাদেশের এজেন্সিগুলো সাধারণত দেয় না বা দিতে পারে না। এরপরে আসি অ্যাপ্লিকেশন কখন করবেন। মালয়েশিয়ার ক্ষেত্রে আপনি বছরের যে কোনো সময় অ্যাপ্লিকেশন করে রাখতে পারবেন, তবে তারা বছরের দুটা টাইমে ইভ্যালুয়েশন করে, একটা তাদের হচ্ছে সামার আর একটা হচ্ছে মানে স্প্রিং, আপনারা জানেন যেটা। তো সাধারণত দুইটা সময় হচ্ছে বাছাই প্রক্রিয়া, আহ একটা হয় হচ্ছে ফেব্রুয়ারিতে বাছাই প্রক্রিয়া, তার মানে আপনাকে জানুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আর একটা ইনটেক হচ্ছে সেপ্টেম্বরের শেষে, তার মানে মিনিমাম অগাস্টের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তার মানে অ্যাপ্লিকেশন যে কোনো সময় কমপ্লিট করে রাখতে পারবেন, কমপ্লিট করেই পরবর্তী যে ইনটেক আছে সেই ইনটেকের জন্য আপনার ইভ্যালুয়েশনটা তারা কনসিডারেশনে রাখবে আর কি। এরপরে হচ্ছে যদি এখানে পড়তে আসতে চান তাহলে স্কলারশিপ অথবা ফান্ডিং অপরচুনিটি কেমন আছে। যেহেতু আমরা ইসলামিক স্টাডিজ ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছি, ইসলামিক স্টাডিজ ব্যাকগ্রাউন্ডে এখানে সরাসরি ফান্ডিংটা একটু কম, সরাসরি বলতে যে আপনাকে আগেই ফান্ডিং অ্যাপ্রুভ করে আপনি আসবেন এই অপরচুনিটি একটু কম। তবে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার পরে যখন আপনি অফার লেটার পেয়ে যাবেন, এই অফার লেটার দিয়ে দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় আপনার অ্যাপ্লিকেশন করার স্কোপ আছে। সেখানে কারো কারো ক্ষেত্রে ফুল গ্রান্ট অ্যাকসেপ্ট হয়, কারো কারো ক্ষেত্রে পার্শিয়ালিও হয়, কারো কারো ক্ষেত্রে দেখা যায় তারা টিউশন ফিটাকে অ্যাকসেপ্ট করেন, বাকিটা বলেন যে এটা মানে বাকিটা তারা করেন না, টিউশন ফিটা তারা অ্যাকসেপ্ট করেন যদি টিউশন ফিটা একটা বড় অ্যামাউন্ট থাকে। আবার কারো কারো ক্ষেত্রে ফুলটাই হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে দেখা যায় এখানে আলহামদুলিল্লাহ অনেক রিস্কে যারা পড়াশোনা করে, যারা ফুল মানে সেলফ ফান্ডিং এ পড়াশোনা করছেন, এরকমও অসংখ্য আছে, বেশিরভাগ এরকম আছে। তো যাই হোক, এই হচ্ছে কি মোটামুটি এই ব্যাপারটা বললাম। আর আমাদের ফিল্ডে যদি অপরচুনিটির কথা এবার যাই, অপরচুনিটি কি পরিমাণ আছে আসলে এখন পৃথিবীতে। আমি মানে মাঝে মধ্যে আমার কাছে মনে হয়েছে যে সাবজেক্টের থেকে মনে হয় স্কিলটা বেশি গুরুত্বপূর্ণ। মানে আমি ইসলামিক স্টাডিজে কামিল পাস করলাম মনে করেন, কিন্তু আমি ঠিক মতো করে দুইটা কোরআনের আয়াত, দুইটা হাদিস আমি কোট করতে পারি না, তাহলে এই ইসলামিক স্টাডিজ পড়ে কোনো লাভ হলো? হলো না। আবার দেখবেন বাংলাদেশে কিন্তু এমন অনেক ডাক্তার আছে যে মূলত মেডিকেল ডক্টর, কিন্তু উনি কোরআন হাদিসের এত পাণ্ডিত্য রাখেন যে এখন ওনার মানে ডাক্তারি হয়ে গেছে পার্ট টাইম, আর দাওয়ার কাজ হয়ে গেছে ওনার ফুল টাইম। তার মানে যেটা বোঝাতে চাইলাম যে ভাই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি আসলে কি করতে চাচ্ছেন ওই ফিল্ডে যদি আপনি স্কিল ডেভেলপ করতে পারেন তো আপনার জন্য অপরচুনিটিস কোনো অভাব নাই। বরং আপনি দেখবেন যে আপনি আসলে পরে একটা পর্যায়ে দেশে যাবেন কি যাবেন না এই বিষয়ে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, মানে পজিটিভলি আর কি, মধুর সংকট যেটাকে বলে, যে তখন আপনাকে মন চাবে আপনি কি অস্ট্রেলিয়া যাবেন নাকি কানাডা যাবেন নাকি ইউরোপ যাবেন, মানে আপনি ওই ওই বিষয়ে আপনাকে ভাবতে হবে আর কি, যদি স্কিল সেই পরিমাণে আপনার তৈরি হয়ে যায়। যারা হাফেজে কোরআন তাদের জন্য তো নূরুন আলা নূর, আর যারা হাফেজে কোরআন না অবশ্যই তিলাওয়াতকে সহিশুদ্ধ করতে হবে, না হলে শুধু শুধু ইসলামিক স্টাডিজ পড়ে বড় আলেম হওয়ার স্বপ্ন দেখাটা দুঃস্বপ্নই থেকে যাওয়ার আশঙ্কাই বেশি, প্রিয় ভাইয়েরা। তো এই জন্য অপরচুনিটির কথা বলতে গেলে বলতে হবে ইসলামিক স্টাডিজে পড়ে আপনি সব পড়তে পারবেন। যদি ইসলামিক স্টাডিজ অনার্স করেন আপনি, এরপরে চাইলে পরে আপনি আইবিএফ করতে পারবেন, আইবিএফ বলতে ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স। আপনি চাইলে পরে ইনসেফে নতুন করে আপনি ইয়ে করতে পারেন, ইনসেফ বলতে আর কি সরাসরি ইকোনমিক্স এবং ফাইন্যান্স রিলেটেড যে ইউনিভার্সিটিজ গুলো আছে, এখানে একটা ইউনিভার্সিটির নামই আছে ইনসেফ। ইনসেফ বলতে ইনসেফের যত কোর্স আছে আমি সবগুলোকে মেন করছি।
এরপরে হালাল মার্কেটিং এর যে সাবজেক্ট গুলো আছে এগুলো আপনি পড়তে পারবেন। এরপরে হচ্ছে শরীয়র যত সাবজেক্ট আছে সবগুলো আপনার জন্য উন্মুক্ত। যেমন এখানে যে সাবজেক্ট গুলো আছে, আমি যে ডিপার্টমেন্টে আছি, ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ কোরআন সুন্নাহ স্টাডিজ। এগুলো হচ্ছে আইআরকে এর আন্ডারে। আইআরকে মানে হচ্ছে ইসলামিক, আইআরকে ইসলামিক রিভিল নলেজ অ্যান্ড হিউম্যান সায়েন্সেস, কুল্লিয়াতু মাআরিফুল ওয়াহি ওয়া উলুমুল ইনসানিয়া। তো এই জন্য আপনি আইআরকে যে কোনো সাবজেক্টে পড়লে এর মধ্যে কোরআন সুন্নাহ আছে, এর মধ্যে ফিক, উসুল ফিক আছে, এর মধ্যে উসুলুদ্দিন এন্ড কম্পারেটিভ রিলিজিয়ান আছে, এর মধ্যে আদাবুল আরবি আছে, সব সাবজেক্টের মধ্যে আছে। আবার আপনি যদি এখানে অনার্স করেন এরকম কোন সাবজেক্টে, আবার চাচ্ছেন মাস্টার্সে আপনি ফিল্ডটাকে একটু চেঞ্জ করবেন, আবার এখানে আপনার জানলে খুশি হবেন, এখানে কিন্তু মেজর মাইনর আছে। আপনি চাইলে পরে শরিয়াতে মেজর করে কোন একটা নন শরিয়ার সাবজেক্টে মাইনরও করতে পারবেন। আবার আপনি চাইলে পরে নন শরিয়ার কোনো সাবজেক্টে মেজর করে শরিয়ার কোনো সাবজেক্টে মাইনর করতে পারবেন। তাতে হবে কি, আপনি চাইলে পরে ইজিলি আপনার ফিল্ড চুজ করতে পারবেন, এবং তখন আপনার দুইটা ফিল্ডেই আপনার এক্সপার্টাইজ শো করার সুযোগ আছে আপনার। তো আমাদের এখানে অনেক ভাইরা আছে যারা কোরআন সুন্নাতে বা উসুলুদ্দিনে অনার্স করার পরে তারা মাস্টার্স করছেন ইসলামিক ফাইন্যান্সে, মাস্টার্স করছেন ইনহার্টে মানে হালাল রিসার্চ এর উপরে। আর হালাল রিসার্চ তো বর্তমান বিশ্বের অন্যতম একটা মানে আপরাইজিং মানে বিরাট একটা ফিল্ড, যেখানে কাজ করার প্রচুর পরিমাণে সুযোগ রয়েছে। বাংলাদেশে অনেক কাজ শুরু হয়েছে, আপনার হয়তো অনেকেই যারা খোঁজ খবর রাখেন তারা জানবেন। বাংলাদেশেও যে আওয়াফির অধীনে অনেকে ইয়া করছেন, পাশাপাশি হচ্ছে বাংলাদেশে আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে, সময় থাকলে তাদের নাম মনে করে বলা যাবে, তারা ওই বিষয়ে কাজ করছেন। তো মূলত আপনি শরীয়তে পড়ে সকল ফিল্ডে যাওয়ার সুযোগ আছে, স্পেসিফিক কিছু ফিল্ড ছাড়া। যেমন সায়েন্সের সাবজেক্টে আসলে আপনি শরীয়তে দাখিল, আলিম, তারপরে হচ্ছে অনার্স মাস্টার কমপ্লিট করে নতুন করে সায়েন্স যাওয়ার সুযোগ নেই, স্বাভাবিক, এটা বোঝাই যায়। ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল এগুলোতে যাওয়ার আসলে সুযোগ থাকে না। কিন্তু এছাড়া হিস্ট্রি যে সাবজেক্ট গুলো আছে বলেন, অথবা ইসলামিক ফাইন্যান্সের সাবজেক্ট গুলোর কথা যদি বলি, অথবা এডুকেশনের যে সাবজেক্ট গুলো আছে, সকল ফিল্ডে যাওয়ার অবারিত সুযোগ এখানে আছে, এবং প্রত্যেকটা ফিল্ডে আপনি এক্সপার্ট হতে পারবেন। সেরকম নলেজ তারা আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করবে, নেওয়াটা আপনার দায়িত্ব। সেক্ষেত্রে কিছু প্রি কন্ডিশন আছে, যেমন কেউ যদি তার মেজর ফিল্ড করে নতুন করে ফিল্ড চেঞ্জ করে নতুন করে ফিল্ডে যেতে চায়, তার জন্য যেমন এখানে কিছু প্রি রিকুইজিট সাবজেক্ট করতে হয়। যেমন আমি কোরআন সুন্নাতে মনে করেন অনার্স করেছি বাংলাদেশ থেকে, আমি যদি এসে এখানে ইসলামিক ফাইন্যান্সে মাস্টার্স করতে চাইতাম বা পিএইচডি করতে চাইতাম, আমাকে তারা 6টা বা 8টা প্রি রিকুইজিট সাবজেক্ট দিয়ে দিত, যেগুলো তোমার কমপ্লিট করে আসতে হবে, কারণ এগুলো বেসিক পড়া ছাড়া তো আমি আসলে ফার্দার কন্টিনিউ করাটা সম্ভব হবে না। তো এই জন্য এটা হচ্ছে একটা বিষয়, যে আপনি চাইলে পরে আপনার সাবজেক্ট রিলেটেড বা পাশাপাশি যে কোনো সাবজেক্টও আপনি নতুন করে ডিগ্রি নিতে পারবেন বা হায়ার স্টাডি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে জাস্ট কিছু প্রি রিকুইজিট সাবজেক্ট করে নিতে হবে। এতটুকু করলে আপনার জন্য নতুন নতুন দেখবেন আরো ফিল্ড খুলে যাচ্ছে। তো এই হচ্ছে সংক্ষেপে অপরচুনিটির কথা বললাম। এর দ্বারা যে বিষয়টা আমি বোঝার চেষ্টা করলাম সেটি হচ্ছে যে মূলত আপনার জন্য স্পেসিফিক কয়েকটা সাবজেক্ট ছাড়া, যেগুলো একদম কন্ট্রাডিক্টরি, মানে যেগুলো শুরু করতে হতো একদম হয়তো দাখিল আলিমের পরে, এরকম যদি না হয়ে থাকে, সকল ফিল্ডগুলো ইসলামিক স্টাডিজ পড়ে কোনো ফিল্ড আপনার জন্য মূলত বন্ধ থাকবে না, সকল ফিল্ড আপনার জন্য বরাবর উন্মুক্ত থাকবেন। আর যারা সত্যিকার অর্থে ফিল্ড চেঞ্জ করার আসলে সেই ইন্টেনশন নেই এবং তারা চাই সাবজেক্টেই এক্সপার্ট হয়ে যাবে, তাদের জন্য প্রচুর সুযোগ আছে প্রিয় ভাইয়েরা। বিশেষ করে যদি বিদেশে একটা ডিগ্রি থাকে, আমি এখন যেটা দেখেছি সেটা হচ্ছে মানে ইউরোপের অনেক দেশ থেকে বা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু দেশ থেকেও এখন আলহামদুলিল্লাহ অনেক অফার থাকে, যে এখান থেকে তারা যোগ্য কিছু মানুষ চায়। যোগ্যতার ভিত্তিতে আমি যদি একটা বিষয় মেনশন করি, এরকম যোগ্য ভাইয়েরা তো বাংলাদেশেও আছে, এখান থেকে অনেক যোগ্য অবশ্যই বাংলাদেশে আছে, প্রচুর পরিমাণে আছে। কিন্তু বিদেশের বিভিন্ন ইসলামিক সেন্টার যেগুলো আছে, অথবা নতুন নতুন যে দাওয়া সেন্টার গুলো হচ্ছে, আপনারা খোঁজ নিলে জানবেন, এই সকল জায়গা থেকে বা বিভিন্ন যে মসজিদ গুলো হয়, এই সকল মসজিদ থেকে, দাওয়া সেন্টার থেকে তারা বিদেশে মানে মোটামুটি ডিগ্রি আছে এরকম ভাইদেরকে তারা খুঁজে থাকেন, কোয়ালিফাইড ভাইদেরকে। কেন খুঁজে থাকেন? সেম কোয়ালিটির ভাইয়ারা বাংলাদেশেও আছে, বিদেশেও আছে, কিন্তু একটা মৌলিক যে গ্যাপের জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে মোটামুটি কামিল পাস 3টা করলেও মনের মধ্যে যে পাস, ওই পাসটা হতে চায় না কেমন যেন। আমি বুঝতে পারছি কিনা আমি জানি না, মানে মোটামুটি কিতাবাদি সবকিছু গুলে খেয়ে ফেলে, কিন্তু এরপরও মানে মাইন্ডের যে ব্রডনেস এটা তৈরি হয় না কেমন যেন। তো যারা বিদেশে পড়তে আসে, এদের মধ্যে এই জায়গায় একটা মৌলিক মানে পরিবর্তন সাধিত হয়, সেটা হচ্ছে তারা পড়াশোনা যাই করে তার পাশাপাশি তাদের মানে ব্রড মাইন্ড তৈরি হয়, ন্যারো মাইন্ডের জায়গা থেকে বের হয়ে আসতে পারে। তাদের যে আসলে উম্মাটিক একটা চিন্তা, সেই চিন্তা জায়গাটা প্রসারিত হয়, পাশাপাশি সকলকে নিয়ে কাজ করার যে একটা স্কিল তৈরি হয়। এবং বিদেশ ঘুরলে পরেই আসলে মানে আমাদের এক উস্তাদ বলেছিলেন যে বিদেশের রাস্তাঘাটে হাঁটলে অনেক কিছু শেখা যায়। যেমন ছোটবেলায় শিখেছিলাম না আমরা যে ইউনিভার্সিটির বারান্দায় গেলেও নাকি অনেক জ্ঞান পাওয়া যায়। তো বিদেশে আসলে আসলে বিদেশি ইউনিভার্সিটি